বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১৩তম রাউন্ডের খেলা চলছে। ১২তম রাউন্ডের খেলা কিন্তু শেষ, আর এই ১৩তম রাউন্ডের খেলার পরে বিরতিতে যাবে বিপিএল। শুরু হয়ে যাবে জাতীয় দলের তোড়জোড়। মাঠের ভেতরের খবর এবং মাঠের বাইরের খবর নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাচ লাইনে। মমো আছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে নাবিল খান এবং রিফাত মাসুদ। প্রিমিয়ার লিগে উঠছে বসুন্ধরা কিংস, আরও একবার শিরোপার সুবাতাস কিংস শিবিরে। অন্যদিকে আবাহনী লিমিটেড ধুঁকছে, তবে কি আরও এক মৌসুম ট্রফিহীন থাকবে আকাশী নীলরা? সাইফ স্পোর্টিং এর কোচের পদটা যেন হয়ে উঠেছে মিউজিক্যাল চেয়ার। আরও একবার বদলেছে সাইফ স্পোর্টিং এর কোচ, চলে গেছেন পল পুট। সেসব খবরে যাব, সঙ্গে থাকবে এই সপ্তাহের সেরা একাদশ, সেরা গোল, সব কিছু জানবো টাচ লাইনে। ঘুরে আসা যাক পয়েন্ট টেবিল থেকে। ১২তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও কিন্তু বসুন্ধরা কিংস। ১১টা জয়, ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। কোনো হার নেই এখন পর্যন্ত। ২ নম্বরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৩ পয়েন্ট, তবে ড্র কিন্তু শেষ ৬ ম্যাচে ৫টা। কিংসের মতো অপরাজিত কিন্তু জামাল। আবাহনী প্রথম হারে টেবিলের ৩ নম্বরে ২২ পয়েন্ট নিয়ে। ৪ নম্বরে মোহামেডান ১৯ পয়েন্টে, সমান পয়েন্ট সাইফের। জয় পেয়েছে সাইফ শেষ ২ ম্যাচে। টানা ২ হার শেখ রাসেলের, ১৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। চট্টগ্রাম আবাহনী ১৬ পয়েন্টে ৭-এ। ৮ ও ৯ নম্বরে পুলিশ ও রহমতগঞ্জ ৯ পয়েন্ট নিয়ে। বারিধারা ও মুক্তিযোদ্ধা ১০ ও ১১ নম্বরে। পয়েন্ট টেবিলে তলার দুই দলের লড়াইয়ে আরামবাগকে হারিয়ে প্রথম জয় পেয়েছে আসরে ব্রাদার্স ইউনিয়ন, ৫ পয়েন্ট তাদের। আর ১৩ নম্বর দল আরামবাগের ঝুলিতে ওই ১ পয়েন্ট। বাবু, আপনি পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান বলছিলেন, পুরো লিগটাকে কিন্তু এক পেশে করে দিয়েছে। অর্ধেক শেষ হতেই বলতে হয় বসুন্ধরা কিংস। তারা আবাহনী লিমিটেডকে হারিয়েছে ৪-১ গোলে, এবং দু দলের যে পয়েন্টের ব্যবধানটা সেটা কিন্তু এখন ১২-তে আবাহনী এবং বসুন্ধরা কিংসের। আবাহনীর যদি একটা ম্যাচ তারা কম খেলেছে, এই রাউন্ডে তাদের আরও একটা ম্যাচ রয়েছে, সেটাও যদি তারা জিতে সেই পয়েন্টের ব্যবধানটা কিন্তু হবে ৯। এরই মাঝে মারিও লেমস বলে ফেলেছেন যে লিগ এখন তার আর হাতে নেই, সেটা সম্পূর্ণ চলে গেছে বসুন্ধরা কিংসের হাতে। হাই ভোল্টেজ যেই ম্যাচটা বসুন্ধরা কিংস বলতে গেলে একতরফা জিতেছে, সেই ম্যাচে আসলে আবাহনী কোন কোন জায়গায় পিছিয়ে পড়েছিল রিফাত? দেখুন, আবাহনী লিমিটেড এই ম্যাচটায় নেমেছিল আগের ৩টায় হেরে বসুন্ধরা কিংসের সাথে টানা ৩টা হারের পর। এই উইনটা তাদের জন্য খুব বেশি জরুরি ছিল লিগের রেসে টিকে থাকার জন্য। এবং এই ম্যাচের পরে আপনি যেটা বলছিলেন যে লেমস বলছেন লিগটা এখন আর তার হাতে নেই, এখন তিনি নির্ভর করছেন আসলে বসুন্ধরা কিংস সেকেন্ড হাফটায় লিগে কেমন খেলে তার উপরে। এই ম্যাচের দিকে আমরা যদি একটু দেখি, অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের কোচ, তিনি আসলে এই ম্যাচের ফরমেশনে কিছু পরিবর্তন কিন্তু এনেছিলেন। আমরা দেখেছি তিনি আসলে 4-1-2-3 এই ফরমেশনে দল সাজিয়েছিলেন, এবং ফরওয়ার্ড লাইনে যে তিনজন খেলেছেন, তৌহিদুল আলম সবুজ, রাউল বেসেরা, রবসন রবিনিও, এই তিনজনের কন্টিনিউয়াস প্রেস আমরা যদি দেখি, এই কন্টিনিউয়াস প্রেস বারবার মাসি সাইগানি এবং টুটুল হোসেন বাদশা তাদেরকে কিন্তু বিপদে ফেলে দিয়েছিল। এবং একটা সময় আমরা দেখেছি আবাহনী লিমিটেডের তাদের কিন্তু ইনজুরির সমস্যা ছিল এই ম্যাচের আগে। আমরা স্কোয়াড ডেপথের কথা বারবার বলছি, সেখান থেকে স্কোয়াড ডেপথে খানিকটা ঘাটতি তো আবাহনী লিমিটেডের আছেই। এরপর আমরা দেখেছি যে নাসির, যিনি আসলে ওই ম্যাচে রাইট ব্যাক হিসেবে শুরু করেছিলেন, তাকে কিন্তু লেফট ব্যাকে নিয়ে যাওয়া হলো এবং সাদউদ্দিনকে একটা সময় আবার রাইট ব্যাক পজিশনে ফেরত আনা হলো। এটার কারণটা ছিল রবসন রবিনিও, তিনি যেভাবে পুরো ম্যাচ আসলে খেলেছেন, পুরো ম্যাচে একরকম তিনি আবাহনী লিমিটেডের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। এবং সেই ম্যাচে পর মারিও লেমস বলার চেষ্টা করেছেন যে রবসন রবিনিও তিনি আসলে এই লিগের স্ট্যান্ডার্ডেরই প্লেয়ার নয়, আরও উঁচু মানের প্লেয়ার, এবং তার এগেনস্টে খেলা বেশ কঠিন কাজ। এবং ওই ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে আমরা যদি আরও একটু যাই, সেখানে আমরা দেখতে পাবো যে ওই ম্যাচে রাফায়েল আগস্তো, যিনি আবাহনী লিমিটেডের ধরা হচ্ছিল যে এবারের লিগের মূল ভরসা হবেন মিডফিল্ডে, হি হ্যাড আ ব্যাড ম্যাচ। খুব একটা ভালো তিনি খেলতে পারেননি, বারবার বল পজিশন লুজ করেছেন। এবং একই সঙ্গে ফ্রান্সিসকো তোরেস, প্রথমার্ধে আমরা দেখেছি তিনি আসলে লেফট উইংটা, রাইট উইংটা ব্যবহার করেছেন, কখনো লেফট উইং ব্যবহার করেছেন, কিন্তু বক্সের ভেতরে আমরা তাকে সেভাবে দেখিনি। উল্টো আমরা দেখেছি ক্রেভেন্স বেলফোর্ড, যিনি আসলে ম্যাচের আগের দিন সেভাবে দলের সঙ্গে প্র্যাকটিসও করেননি, তাকে আমরা দেখেছি তিনি আসলে ওই মাঝের জায়গাটাতে খেলেছেন। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করার ব্যাপার যে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং এবং এই দুটো ম্যাচ খেলে বসুন্ধরা কিংস কিন্তু নেমেছিল আবাহনী লিমিটেডের সঙ্গে টানা 3টা বিগ ম্যাচ। এই টানা 3টা বিগ ম্যাচে আমি যদি একটু হিসাব করি যে প্রতিটা ম্যাচে ব্রুজনের দল আসলে ধাপে 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 আসলে আরও বেশি উন্নতি করেছে, এবং তারা যে ধরনের ফুটবল খেলেছে সেটা বাংলাদেশের ফুটবলের জন্যই নতুন কিছু। আমার দলের মূল অ্যাডভান্টেজ হলো আমাদের রোটেশন সিস্টেম, প্রতি ম্যাচেই সেটা চলছে। একাদশে নামতে হলে আগে এই মাঠে নিজেকে প্রমাণ করতে হবে, নইলে সুযোগ মেলা কঠিন। এই মৌসুমে আমাদের টোটকা আসলে এটাই। রিফাত, অস্কার ব্রুজন তার দলের কথা বলছিল যে দলে কিন্তু একটা মধুর প্রতিযোগিতা চলছে। প্রায় প্রতি ম্যাচে আমরা দেখি বসুন্ধরা কিংস কিছু চেঞ্জ করে,
সুফিল, বিপ্লু, ইব্রাহিম এবং সবুজকেও কিন্তু এখন আমরা স্টার্টিং 11-এ দেখছি। এই সব কিছু নিয়েই কিন্তু তিনি বলছে প্রতিটা ম্যাচেই সবার নিজেদের শেয়ারটা দেওয়া লাগছে এবং এইটাকে একটা বড় একটা প্লাস পয়েন্ট নাকি দলের মধ্যে যে কম্পিটিশনটা স্কোয়াডে ঢোকার। অবশ্যই এই ধরনের স্কোয়াড ডেপথ বাংলাদেশের অন্য কোনো দলের তো নেই, কিন্তু এখানে আসলে মূল জায়গাটা থাকে একটা কোচের বা ম্যানেজারের কাজটা থাকে যে আপনার দলে যে রিসোর্সগুলো আছে সেগুলোর প্রপার ইউজ করা। আমরা যদি দেখি তৌহিদুল আলম সবুজ টানা 3টা ম্যাচ খেলেছেন এবং তিনি এখন অনেকটা ফ্রি রোলে খেলছেন, কিন্তু রাউল বেসেরা এবং রবসন রবিনিও এই দুজনের কাছে যখন বল যায় তারা বলটা আসলে হোল্ড করার চেষ্টা করছেন এবং যখন রাউল বেসেরা বল হোল্ড করছেন তখন অন্য উইং দিয়ে রবসন অথবা তৌহিদুল আলম সবুজ তারা রান নিচ্ছেন এবং সবুজ এক্ষেত্রে আসলে অনেকটা ফ্রি মুভমেন্ট তার পাচ্ছেন এবং ফ্রি রোলটায় তিনি খেলছেন। এবং আমি বলবো যে তৌহিদুল আলম সবুজ তিনি আসলে নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন গত 2 বা 3টা ম্যাচে। এছাড়া যদি আমরা একটু রক্ষণের দিকটাতে তাকাই সেখানেও আমরা দেখতে পাবো যে যখন ইয়াসিন খান এখন খেলছেন খালেদ শাফির সঙ্গে, খালেদ শাফি মোস্ট প্রবাবলি এবারের লিগের বেস্ট প্লেয়ার যদি রবসন রবিনোর গোলের হিসাবটা আমরা একটা সাইডে রাখি। তারপর খালেদ শাফি যখন ইয়াসিন খানের সাথে খেলছেন এবং বিশ্বনাথ এবং রিমন এই 4 জনের ব্যাকলাইন নিয়মিত আমরা এখন দেখতে পাচ্ছি। যখন তাদের একজন ফুল ব্যাক উঠে যাচ্ছেন, সে রিমন উঠে যাচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে 3 জন বিগ ম্যাচে বরাবরই ওই রক্ষণের লাইনে থাকছেন এবং যখন বিশ্বনাথ উঠছেন তখন আবার রিমন থাকছেন এবং মাসুক মিয়া জনি তিনি আসলে ওই জায়গাটা সামনে যেখানে সেখানে শিল্ড তৈরি করছেন। এই বিগ ম্যাচে অস্কার ব্রুজন যেভাবে তার দলের রক্ষণ এবং সব কিছু পরিবর্তন করছেন এটা একটা প্লাস পয়েন্ট বসুন্ধরা কিংসের জন্য। যেটা বলছিলেন আপনি, অস্কার ব্রুজন যে বেনিফিটটা কাজে লাগাচ্ছেন ঠিক বিপরীত অবস্থানে রয়েছে কিন্তু কোচ মারিও লেমোস। দেখুন আপনি নাবিব নেওয়ার জীবন তিনি কিন্তু একটা লম্বা সময়ের জন্য এরই মাঝে ছিটকে গেছেন। ইভেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচও রয়েছে জাতীয় দলের জুনে সেই ম্যাচগুলোও তিনি খেলতে পারবেন নাকি সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। রায়হান হাসান তিনিও কিন্তু বসুন্ধরা কিংসের বিপক্ষে এই বিগ ম্যাচটা খেলতে পারেনি। ওভারঅল মারিও লেমোস দলের ইনজুরির যেমন সমস্যায় ভুগছেন তেমনি আমরা ম্যাচের শুরুতে বলেছিলাম রবসন রবিনিও যিনি এই পুরো ম্যাচটার আসলে পার্থক্যটা গড়ে দিয়েছেন, এটা মারিও লেমোসও অকপটে স্বীকার করেছেন। আবাহনীর ম্যাচে পুরো দল ভালো খেলেছে, তবে পার্থক্য গড়ে দিয়েছে রবসন। ও অন্য উচ্চতার ফুটবলার এবং প্রত্যেক ম্যাচে সে নিজের মানের ধারাবাহিকতা বজায় রেখে খেলে। ওর স্ট্যান্ডার্ড আসলে অনেক ওপরে। নাবিল, আবাহনী আর বসুন্ধরা কিংসের ম্যাচটার কথা বলছিলেন, ডেফিনেটলি একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, কিন্তু এইবারের লিগে সব থেকে আনএক্সপেক্টেড জোন যেটা সেটা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত 3টি ক্লাব তাদের কোচ পরিবর্তন করেছে। একটু বলে রাখতে চাই, আরামবাগের সুব্রত, ব্রাদার্স ইউনিয়নের আব্দুল কাইয়ুম এবং সেই সাথে সাইফ স্পোর্টিংয়ের পলপুট তারা কিন্তু তাদের জায়গা পরিবর্তন করেছেন। সবাই অবাক হয়েছে। পলপুট বাংলাদেশের ফুটবলেও বলতে হয় বর্তমান সময়ে সবচেয়ে হাই প্রোফাইল কোচ ছিলেন সাইফ স্পোর্টিংয়ের পলপুট। জর্ডান, গিনি, গাম্বিয়া, কেনিয়া সেই সব দলগুলোকে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল পলপুটের, তবে তিনি কিন্তু একটা ব্যক্তিগত কারণ দেখিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের চাকরিটা ছাড়ার জন্য আবেদন করেছিলেন এবং সাইফ স্পোর্টিং ক্লাবও তাতে রাজি হয়েছেন। তবে এখানেও কিন্তু একটা যদি এবং কিন্তু আছে। সাইফ কিন্তু তাকে রাখার জন্য যে খুব একটা ইন্টারেস্টেড ছিল সেটাও বলা যায় না। এবং আপনি ইতিহাসটা দেখুন, এখন পর্যন্ত 8 জন কোচ কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাব চেঞ্জ করেছে। নিকোলা দিয়ে শুরু হয়েছিল, ফেডারেশন কাপের আগে পলপুট দায়িত্ব নিয়েছিলেন। তরুণ এই দলটাকে এবারে প্রিমিয়ার লিগের সবচেয়ে কম তরুণ বা এভারেজটা যদি আমি করি সবচেয়ে ইয়ং দলটার কিন্তু দায়িত্ব নিয়েছিলেন পলপুট। ফেডারেশন কাপের ফাইনালে গেছে দলটা, একটা মাত্র হার ছিল, এবারে লিগে 4টা হার ছিল। এরপরে কিন্তু ম্যানেজমেন্ট হয়তো তুষ্ট ছিল না, কারণ তারা 16টা গোল বা 15টা গোল কিন্তু তারা আসলে কনসিড করেছিল। রিফাত, এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? একটা ট্রেন্ডেই সাইফ স্পোর্টিং ক্লাবের এই কোচের পদটা চেঞ্জ করা। দেখুন, সারপ্রাইজিং সাইফ স্পোর্টিং এভাবে হুট করে আরও একবার কোচ বদল করবে এটা আসলে আমার বিশ্বাস করতে কঠিন হচ্ছিল, কিন্তু তারপরও যখন সাইফ স্পোর্টিংয়ের যে অতীত রেকর্ড যেটা বলে তাতে আমি সারপ্রাইজ হই নাই। কিন্তু এরপর যদি একটু আমরা হিসাব করি যে পলপুট তিনি এখানে এই ইয়াং দলটাকে ফেডারেশন কাপের ফাইনালে তুললেন এবং আমরা দেখলাম যে বেশ কয়েকটা ম্যাচ প্রিমিয়ার লিগে তারা অধারাবাহিক ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো যেভাবে খেলার কথা ছিল সেভাবে তারা খেলতে পারেনি, কিন্তু একটা ইয়াং টিমের একটা সময় দরকার হয়। একটা নতুন কোচ যখন বাংলাদেশে আসেন তারও খানিকটা সময় প্রয়োজন হয়। আমি জানি না আসলে এটার পেছনে কি রিজন কাজ করেছে যে কেন আসলে পলপুটকে এত দ্রুত চলে যেতে হলো, এটা আসলে আমার কাছে পুরোপুরি সব কিছু মিলে। এবং আরও একটা যেটা সাইফ স্পোর্টিং দাবি করছে যে তারা কোচকে আসলে যেতে দিয়েছে, কোচ নিজেই ছুটি চেয়েছেন, এই ব্যাপারটা আসলে আরও সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে। একজন কোচ দলকে এই অবস্থায় রেখে যেতে পারেন, বা পলপুটের সঙ্গে আমার যতবার কথা বলেছি আমার কাছে মনে হয়নি যে তিনি আসলে নিজে ছেড়ে গেছেন। সবাইকে জানিয়ে রাখতে চাই, জুলফিকার মাহমুদ মিন্টু তিনি কিন্তু বর্তমানে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন, যিনি সহকারী কোচের হিসেবে দায়িত্বটা এতদিন সাইফ স্পোর্টিং ক্লাবে পালন করছিলেন। এবং পলপুট তিনি কিন্তু এখন পর্যন্ত যে 8 জন কোচ ছিলেন
যারা ন্যূনতম 3টা ম্যাচ কোচিং করিয়েছেন, ইভেন অনেকে আমরা দেখেছি 2 ম্যাচ কোচিং করিয়ে কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাবের চাকরি ছাড়তে, তার মধ্যে কিন্তু সবচেয়ে সফল কোচ তিনি ছিলেন। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে কিন্তু এই কোচ চেঞ্জ সেই জিনিসটা কিন্তু হয়েছে, এবং এই পুরো ব্যাপারটা নিয়ে একটা কোচ চেঞ্জ হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের, নতুন কোচ এসেছেন যিনি যেটা আমরা বলছিলাম জুলফিকার মাহমুদ মিন্টু। এই সব কিছু নিয়েই কিন্তু রিয়াদুল হাসান রাফি কথা বলেছে। সাইফ স্পোর্টিং ক্লাবের 16 গোল কিন্তু তারা এখন পর্যন্ত কনসিড করেছে, যেখানে ন্যাশনাল টিমেরই 3 জন ডিফেন্ডার কিন্তু রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের বর্তমানে স্কোয়াডে। ম্যাক্সিমাম যে প্লেয়ার আমরা আজকে অনেকদিন ধরে আমাদের এই টিমের সাথে আমরা আছি, তো আমার মনে হয় না কোচ নিয়ে কোনো প্রবলেম হবে। আপনি গোলগুলো আপনি দেখবেন, এমন না যে গোলগুলো আমাদের আমাদের ডিফেন্ডারদেরকে বানায় গোল দিচ্ছে। গোলকিপার অলসো একটু প্রবলেম, ওরা কনফিডেন্স একটু পাচ্ছেন আর কি, এই কারণে আমরা ক্লিন চিট আর কি পাচ্ছি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে অনেক কথা হচ্ছে, কথা হবে বিরতির ওপারেও। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, টাচ লাইন নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টাচ লাইনে। এবার কিন্তু এপিসোডের সব থেকে এক্সাইটিং পার্ট, টিম টাচ লাইন কিন্তু 11তম এবং 12তম রাউন্ড শেষে চুজ করে নিয়েছে সেরা একাদশ। প্রথমেই বলে রাখতে চাই, গোলরক্ষক পজিশনে কিন্তু রয়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, লেফট ব্যাক রিমন হোসেন, সেন্টার ব্যাক বসুন্ধরা কিংসের খালেদ শাফি, রাইট ব্যাকে নাসিরুল ইসলাম, মাঝ মাঠে ব্রাদার্স ইউনিয়নের ফয়সাল মাহমুদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওতাবেক, বসুন্ধরা কিংসের রবসন রবিনিও আর চট্টগ্রাম আবাহনীর রাকিব হোসেন। আক্রমণ ভাগে রাউল বেসেরার সাথে তৌহিদুল আলম সবুজ আর আরামবাগের নিহাত জামান উচ্ছ্বাস। দেখছিলাম টিম টাচ লাইনের সেরা একাদশ। রিফাত, নাবিল, একটু আপনাদের কাছে জানতে চাই কেমন হলো এবারের সেরা একাদশ? গোলরক্ষক পজিশনে আনিসুর রহমান জিকো, গেল যে 2টা রাউন্ড ছিল সেই 2 রাউন্ডের 2 ম্যাচে কিন্তু তিনি একটা গোল কনসিড করেছেন, এবং সেই গোলটাও কিন্তু হয়েছে পেনাল্টি থেকে আবাহনীর বিপক্ষে। এর বাইরে লেফট ব্যাকে রিমন হোসেন ছিলেন, সেন্টার ব্যাকে খালেদ শাফি ছিলেন এবং রাইট ব্যাকে নাসিরুল ইসলাম। যদি প্রথমে আসি এই 3 ডিফেন্ডারের, যেই খালেদ শাফি এবং রিমন হোসেন, আপনি বলছিলেন যে পুরো একটা টিম এফোর্ট, এবং নাসিরুলকে আসলে কেন সিলেক্ট করা হয়েছে? দেখুন, নাসিরকে এখন পর্যন্ত যদি আমরা নাসিরের পারফরমেন্স বিচার করি, নাসির একটা ম্যাচ বাজে খেলেছেন এমন কিছু আসলে আমার চোখে পড়েনি। খুবই পরিচ্ছন্ন ডিফেন্ডার, অনেক দিন ধরে খেলছেন, খুবই এক্সপেরিয়েন্স রাইট ব্যাক, এবং তাকে আসলে অনেক দিন ধরে তিনি, আমার মনে হয়েছে টাচ লাইনের যে কোনো একটা স্টার্টিং 11-এ আরও আগেই তিনি জায়গা পেতে পারতেন। মাঝমাঠে কিন্তু 4 জন মিডফিল্ডার রয়েছেন, যার মধ্যে 2 জন কিন্তু এবার টিম টাচ লাইনের একাদশের একেবারেই নতুন মুখ। ফয়সালের কথা বলতে হয়, ব্রাদার্স ইউনিয়নের, তিনি কিন্তু 2টা গোল করেছেন লাস্ট ম্যাচটা, এবং তার আগের ম্যাচেও একটা গোল। অর্থাৎ এই 11 এবং 12 রাউন্ড নিয়ে যে আমরা কথা বলছি, সেখানে কিন্তু তিনি 3টা গোল করেছেন, এবং 2টা কিন্তু ছিল অলিম্পিক গোল। রবসন রবিনি এবারে প্রিমিয়ার লিগেই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার নিঃসন্দেহে, এবং রাকিব হোসেন তিনিও কিন্তু এই রাউন্ডে একটা গোল করেছেন। রাউল অস্কার বেসেরা তিনিও তো হচ্ছে গিয়ে গোল পেয়ে যাচ্ছেন, বলতেই হয় 11টা গোল আছে তার। তৌহিদুল আলম সবুজ, এই চেঞ্জটা বা তিনি যে জায়গা করে নিয়েছেন, সেটা রিজনটা আসলে? দেখুন, তৌহিদুল আলম সবুজ, আমি আগেই বলেছিলাম যে তৌহিদুল আলম সবুজ এখন নিয়মিত দলে জায়গা পাচ্ছেন এবং ফ্রি রোলে তিনি খেলতে পারছেন, এবং সেই কারণে তৌহিদুল আলম সবুজের একটা প্রভাব এই বসুন্ধরা কিংসের দলের উপরও পড়েছে। আমার কাছে মনে হয়েছে অস্কার ব্রুজন ফাইনালি তার ফরওয়ার্ড লাইনটা ঠিকঠাক এবং আসল ফরওয়ার্ড লাইনটা তিনি আসলে খুঁজে পেয়েছেন। বিশেষ করে আবাহনী লিমিটেডের ম্যাচটায় যেভাবে খেলেছেন, সেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে তিনি এই দলে একটা জায়গা ডিজার্ভ করেন। আমাদের রাহুল যেহেতু টল, ওরে দিয়ে আমরা মুভ করতে পারি ইজিলি, ওয়ে হোল্ড করতে পারে, এবং আপনারা জানেন যে রবসন অনেক স্কিলফুল প্লেয়ার, তারা 2জন হোল্ড করে, এবং আমি আসলে সাধারণত ফ্রি খেলতে পারি আর কি। তখন আরও একটা চমক কিন্তু রয়েছে টিম টাচ লাইনের এই সেরা একাদশে, সেই জায়গাটা কিন্তু নিয়েছেন আরামবাগের নিহাত জামান উচ্ছ্বাস। যেই দলটার পারফরমেন্স নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু নিহাত জামান উচ্ছ্বাস তিনি কিন্তু লাস্ট 4টা ম্যাচে 4টা গোল করেছেন। খালেদ শাফি এবং তৌহিদুল আলম সবুজের টিমমেট রবসন রবিনিওর বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট মাঠ গোল 12টা, রাউল বেসেরার গোলও 11টা, পাওমর জবে তিনিও করেছেন 12টা গোল। রিফাত, আপনি বলছিলেন আসলে টপ স্কোরারদের কথা, একটু দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই 12তম রাউন্ড শেষে 72টা ম্যাচে গোল কিন্তু হয়েছে 215টা। নাবিল, লোকাল ফরওয়ার্ডদের কি পারফরমেন্সের অবস্থা সেটা যদি একটু জানিয়ে দিতেন। সেটা যদি বলতে হয়, সুমন রেজা তিনি কিন্তু 6টা গোল করেছেন এখন পর্যন্ত লোকাল ফুটবলারদের মধ্যে টপ স্কোরার। রিফাত, আপনার মনে আছে নেপালের বিপক্ষে ম্যাচটায় সুমন রেজার ডেবিউ হয়েছিল, তিনি কোনো গোল পাননি, এবং জেমিডের কিন্তু একটা কথা ছিল মাঝে মাঝে মনে হয় সুমন রেজা অহেতুক মাঠে দৌড়াদৌড়ি করছে, মানে উইথ বল উইদাউট বল। সুমন রেজা কিন্তু সেই ধারাটা বা
যে কোচের যে নতুন করে যে এক্সপেকটেশন ছিল সেটা প্রমাণ করার জন্য কিন্তু এবার লিগটাকে বেছে নিয়েছেন। শুধু সুমন রেজার কথাই বলতে হয় না, বলতে হয় নুরুল আফসারের কথা, বলতে হয় তৌহিদুল আলম সবুজের কথা, রাকিব হোসেনের কথা। বাংলাদেশের ফরওয়ার্ডরা গোল পায় না, সেটাও কিন্তু তারা ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। যদিও 12টা ম্যাচের মধ্যে যে 3 জনের কথা বললাম তারা কিন্তু 3টা করে গোল করেছেন। তবে নিহাত জামান উচ্ছ্বাস প্রথমবারের মতো তাকে যদি আমরা কখনো জাতীয় দলেও দেখে থাকি নেক্সট কল আপের সময়, সেটাও কিন্তু ভুল হবে না। 12 গোল করে লিগের টপ স্কোরার কিন্তু রবসন কামিনী এবং পা ওমর জবে, তার ঠিক অর্ধেক অর্থাৎ 6টা গোল করে বাংলাদেশের টপ স্কোরার সুমন রেজা। তিনি কিভাবে নিজের পারফরমেন্সটাকে মূল্যায়ন করছেন সেটাই শুনে নেওয়া যাক। আমরা যত গোল করবো তত আমাদের ফুটবলের জন্য ভালো হবে, জাতীয় টিমের জন্য ভালো হবে। ন্যাশনাল টিমে যখন খেলা থাকবে তখন স্কোরিং করতে আরও সুবিধা হবে, সহজ হবে, কনফিডেন্স পাবো। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। রিফাত, নাবিল, জানতে চাই সপ্তাহের সেরা গোল কোনটা, কিন্তু দর্শক তার আগে সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। কোথাও যাবে না, সেরা গোল নিয়ে ফিরছি টাচ লাইনে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর টাচ লাইনে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে সপ্তাহে সেরা গোল 11তম এবং 12তম রাউন্ড শেষে গোল হয়েছে কিন্তু 42টা। দেখে নিতে চাই সেরা 5টি গোল। একটা সুযোগ কিন্তু জনকলি তৈরি করেছেন, দৌড়াচ্ছেন তিনি এবং সামনে আর কেউ নেই, সামনে রয়েছে শুধু নেহাল। দেখা যাক সুযোগ কতটা কাজে লাগায় এবং জনকলি তিনি কিন্তু কাজে লাগিয়ে জায়গায় দাঁড়িয়ে কর্নার করেছেন, দারুণ একটা কর্নার এবং আবারও গোল। হোয়াট দ্য কর্নার এগেইন বাই ফয়সাল, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। তাই হলো চমৎকার কর্নার কিক এবং ফাইনালি বল কিন্তু সরাসরি গিয়ে পোস্টের ভিতরে। দেখছিলাম সেরা 5টি গোল। নাবিল, আমার তো সব থেকে বেস্ট লেগেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফয়সাল কর্নার থেকে যে 2টো গোল আদায় করে নিয়েছেন, দুর্দান্ত ছিল। একটু আপনাদের কাছে জানতে চাই আপনাদের পছন্দের গোল কোনটা ছিল? দেখুন, ফয়সালের গোল ভালো না লাগার কোনো কারণ নেই। অলিম্পিক গোল যেটাকে বলা হয়, কর্নার থেকে সরাসরি বল জালে ঢুকিয়ে দিয়েছেন, এবং ওই ম্যাচের পর আমরা ওতাবেককেও দেখেছি, তিনি সম্ভবত ফয়সালের ওই 2টো গোল থেকে ইন্সপিরেশন নিয়েছেন। ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগের ম্যাচে ক্যাপ্টেন ছিলেন জোসেফ নূর, এবং ওই ম্যাচে জোসেফ নূরকে যখন তুলে নেওয়া হলো তখন কিন্তু উত্তম তিনি আসলে ফয়সালের কাছে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দিতে চেয়েছিলেন, ফয়সাল সেটা নেননি, এবং এরপর দারুণ 2টো গোল করে, সম্ভবত খানিকটা রেগেছিলেন বা চটেছিলেন সম্ভবত, এরপর দারুণ 2টো গোল করে একটা জবাব দিয়েছেন কিন্তু মাঠেই। এবং ম্যাচের পর এই ধরনের গোল যদি আমরা অন্য কোনো জায়গায় দেখতাম, নিশ্চয়ই এটা নিয়ে প্রচুর লেখালেখি হতো, অনেক বেশি হইচই হতো। ম্যাচের পর কিন্তু ফয়সাল সেই আক্ষেপের কথা খানিকটা বলেছেন যে মেসি রোনালদো যদি এরকম একটা গোলও করতো সেটা নিয়ে পুরো বিশ্ব তোলপাড় হয়ে যেত, এবং এই গোল আপনি বিশ্বের যে কোনো জায়গায় করেন না কেন, এইটা যে কোনো জায়গায় হোক না কেন, এই অলিম্পিক গোলের আলাদা একটা মর্যাদা কিন্তু আছেই। রিফাত বলছিলেন ফয়সালের গোল 2টার কথা, তবে আমার কাছে কিন্তু ভালো লেগেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কেনেথ ইকেচুকুর যে গোলটা ছিল। তবে এরই মাঝে কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের হয়ে এবারে প্রিমিয়ার লিগে ফাহিম যেই গোলটা করেছেন সেটা মাত্র 23 সেকেন্ড সময়ের মধ্যে তিনি করেছেন রহমতগঞ্জের বিপক্ষে, এবং সেটা কিন্তু এবারের প্রিমিয়ার লিগের দ্রুততম গোল। 7ই মার্চ কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ হচ্ছে 13তম রাউন্ড। এরপর এই ক্লাবগুলো এবং জাতীয় দলের কি অ্যাক্টিভিটিস থাকছে? মম, আপনি যেটি বলছেন 7ই মার্চ কিন্তু 13তম রাউন্ড শেষ হয়ে যাচ্ছে, এরপর কিন্তু মধ্যবর্তী দল বদলের জন্য একটা বিরতিতে যাচ্ছে। অলমোস্ট প্রায় 2 থেকে 3 সপ্তাহ কিন্তু সেই বিরতিটা থাকবে। এর মাঝেই কিন্তু 25শে মার্চ বাংলাদেশের সাথে আফগানিস্তানের সিলেটে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে সেই ম্যাচটাও যদি না হয় তবে কিন্তু জাতীয় দলের ক্যাম্প কিন্তু শুরু হয়ে যাচ্ছে। খুব অল্প একটা সময় বিরতি থাকবে 7 তারিখ ম্যাচ শেষ হওয়ার পর, এরপরে কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। কারণ 21 থেকে 30শে মার্চ ফিফা যে উইন্ডোটা রয়েছে সেখানে কিন্তু নেপালে চারজাদি টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ এরই মাঝে আমন্ত্রণ পেয়েছে। সেখানে বাংলাদেশ, নেপাল, তাহিতি এবং লাইবেরিয়া, সেই 4টা দেশকে কিন্তু হবে, অর্থাৎ 2টা আমাদের এই সাবকন্টিনেন্টের, একটি ওশেনিয়া অঞ্চলের এবং একটি কিন্তু আফ্রিকা অঞ্চলের দেশ থাকবে। 4টা দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বর্তমান, এই লাস্ট যদি আমরা ফিফা র্যাঙ্কিংয়ের কথা বলি সেটাতে। অর্থাৎ এই 3টা ম্যাচ গ্রুপ পর্যায়ে খেলবে, এরপর ফাইনাল ম্যাচ রয়েছে। সেখানে যদি বাংলাদেশ জয় পায় সেটা কিন্তু একদিকে যেমন ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিটা যেমন শেষ করে দিচ্ছে, একই সাথে কিন্তু র্যাঙ্কিংয়েও বড় একটা জাম্প দেওয়ার সুযোগ থাকছে কোচ জেমিরের।
নাবিল, আপনি বলছিলেন এক্সাইটিং আপকামিং যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা, কিন্তু রিফাত এবং নাবিল আমাদেরকে আজকের মতো বিদায় নিতে হবে। দর্শক, এতক্ষণ চলছিল টাচলাইন, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ডেফিনেটলি টি স্পোর্টসের সঙ্গেই থাকবেন।